আচ্ছা এখানে সবার কাছে আমাদের এই কোর্সটা হচ্ছে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং 1 তাই না? ইয়া আপনারা এই 2-3 জন বাদে ফেব্রিক স্ট্রাকচার কোর্স আর কারো আছে এখানে? নাই। রুটিন এবং রেজিস্ট্রেশন সবাই দেখছেন তো ইআরপি তে? ওদের জন্য কোনো ক্লাস ছিল না, ওরা আসতে আচ্ছা ওকে ঠিক আছে। ইআরপি তে আপনারা রেজিস্ট্রেশন হ্যাঁ এটা আমাদের আছে। রেজিস্ট্রেশন সবাই অবশ্যই দেখবেন যে কি কি কোর্স আছে এবং ওই অনুযায়ী কিন্তু রুটিনে দেখবেন, হ্যাঁ খুঁজে বের করবেন। আবার মানে রেজিস্ট্রেশন না দেখে সব পরীক্ষা দিয়ে দিলাম, এই যে আমাদের একজন আছে পুরনো স্টুডেন্ট, উনি আমাদের কাছে যে সিনিয়রস এর লাঞ্চের মতো, হ্যাঁ যে ক্লাস ভালো লাগে ওই ক্লাসে ঢুকে যায়, খুব সুন্দর করে ক্লাস করতে। যদি ইদানিং আগের চেয়ে একটু মানে ফাঁকিবাজ হয়ে গেছে, এখন আর আগের মতো ক্লাস করে না। হ্যাঁ ক্লাসে তো আরো ভালো না ভালো 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 জিনিস কিন্তু মানে যেখানে ঢুকলাম একটু কিছু কিছু শিখে গেলাম নাকি। আচ্ছা তো হ্যাঁ আচ্ছা আমরা তাহলে যেহেতু ফেব্রিক স্ট্রাকচারের কিছু আছে ওটা নিয়ে আমরা মানে এই ক্লাসটার পরে কিছুক্ষণ কথা বলে দেব, হ্যাঁ যেহেতু লাস্ট ক্লাস ছিল আসলে ওইভাবে কিছু বলা আপনারা পান নাই, ক্লাসটা পান নাই, সেই ব্যাপারে একটু কথা বলবো। বাট আগে হচ্ছে আমরা এখনকার যে ক্লাস অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ তো আমরা মূলত কি কি পড়ছিলাম, আমরা পড়ছি হচ্ছে মানে অ্যাপারেল প্রোডাকশন সিস্টেম কি, অ্যাপারেল প্রোডাকশন সিস্টেম সম্পর্কে পড়ছি। অ্যাপারেল প্রোডাকশনের মানে হোল যে ফ্লো চার্টটা আছে আমার অ্যাপারেল কোড থেকে কি শুরু হয়, হ্যাঁ অ্যাপারেল আমার পুরো যে প্রসিডিউরটা আছে অ্যাপারেল প্রোডাকশনের যে প্রসিডিউরটা আছে সেটা আমরা পড়ছি। হ্যাঁ আমরা অ্যাপারেল প্রোডাকশন কোড থেকে শুরু হয়, মেইনলি হচ্ছে ডিজাইন বা টেক্সটাইল পাওয়া শুরু থেকে একদম শিপমেন্ট পর্যন্ত, হ্যাঁ পুরো যে প্রসেসটা সেটা সম্পর্কে আমরা জানছি। হ্যাঁ সেটা প্রত্যেকটা প্রসেসে আসলে কি কি অপারেশনস হয় সেগুলো সম্পর্কে আমরা জানছি। হ্যাঁ আপনারা হচ্ছে ইআরপি তে লেকচার 1 এন্ড 2 নামে একটা স্লাইড আছে, ওটাতে হচ্ছে এটা পাবেন। এছাড়াও এই ফ্লো চার্ট ছাড়া আসলে আমরা কি কি দেখছি, ফার্স্টে দেখলাম কি বললাম ফ্লো চার্ট, এরপরে আমরা বিভিন্ন ডিপার্টমেন্টের আসলে অপারেশনস গুলো কি কি, হ্যাঁ সেগুলো সম্পর্কে আমরা জানছি। কি কি ডিপার্টমেন্ট, যেমন হচ্ছে মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টের কি কি কাজ, হ্যাঁ একজন মার্চেন্ডাইজার আসলে আমাদের কি কি কাজ কি রেসপন্সিবিলিটিস থাকে, হ্যাঁ সেগুলো সম্পর্কে আমরা জানছি হচ্ছে স্টোর ডিপার্টমেন্টে ফেব্রিক স্টোর ডিপার্টমেন্টে কি কাজ হয়, হ্যাঁ বা কি কি ফাংশনস আছে তাদের, হ্যাঁ বা আমাদের কাটিং সেকশনে কি কি কাজ হয়, হ্যাঁ এগুলো সব সম্পর্কে আমরা ডিটেইলস জানছি। মার্চেন্ডাইজারদের আসলে কি কি কাজ থাকে, হ্যাঁ বলেন মার্চেন্ডাইজার অর্ডার দেওয়া থেকে শুরু করে একদম শিপমেন্ট পর্যন্ত যত কিছু এর ভিতরে আছে প্রসেসিং সবকিছু মার্চেন্ডাইজার করে। হ্যাঁ সবকিছু মার্চেন্ডাইজার করে, তাই না? তো একদম এটা না বলে আমাদের আরো কিছু, হ্যাঁ আরো 2-4টা একটু পয়েন্ট অবশ্যই করতে হবে থেকে শুরু করে শেড ম্যাচিং, হ্যাঁ এই যে সবকিছু আমাদের এগুলো করতে হবে, তাই না? ডিজাইন সবকিছু মার্চেন্ডাইজার এগুলো হচ্ছে আমাদের একটা একজন মার্চেন্ডাইজারের রেসপন্সিবিলিটিস, তাই না? জি স্যার। সোর্সিং প্রোডাক্টিং থেকে সবকিছু থেকে শুরু করে একদম হচ্ছে আমাদের শিপমেন্ট পর্যন্ত যা পর্যন্ত যা যা আছে সবকিছু করতে হয়, প্লাস হচ্ছে আমাদের কি বলে ফিডব্যাক নিতে হয়, হ্যাঁ বা যেটাকে আমরা কি হ্যাঁ এগুলো আমাদের করতে হয়। হ্যাঁ এরপরে আমরা দেখছিলাম যে স্টোর ডিপার্টমেন্ট ফেব্রিক স্টোর বা হচ্ছে ট্রিমস এন্ড অ্যাকসেসরিজ স্টোর ডিপার্টমেন্টের আসলে কাজ, তারা হচ্ছে আমাদের যে কোনো কিছু যখন আসে ফেব্রিক বা ট্রিমস যখন আসে সেটা রিসিভ করে সেটাকে একবার একটু কি বলে ইন্সপেকশন করে দেন হচ্ছে জায়গা মতো অ্যালোকেট করে কোথায় কোনটা রাখতে হবে, যখন তাদের কাছে আর কি আসে তাদের কাছে যখন কি বলে অর্ডার আসে তখন সেটা তারা ডিসপ্যাচ করে, সেই অনুযায়ী হচ্ছে তারা জিনিসপত্র ডিসপ্যাচ করে, কি কি গেল কি কি আসলো সেটার একটা রেকর্ড রাখে। হ্যাঁ এইগুলো ছিল আমাদের
ফেব্রিক স্টোর মানে ফেব্রিক এন্ড ফিল্মস এন্ড অ্যাকসেসরিজ স্টোর ডিপার্টমেন্টের কাজ, তাই না? আচ্ছা, এরপরে এই জিনিসগুলো আমাদের কোথায় যায়, চলে যায় কিন্তু মানে ফেব্রিক টেকনিক সব আমরা কোথায় নিয়ে যাই, এরপরে হচ্ছে কাটিং সেকশনে নিয়ে যাই, তাই না? কাটিং সেকশনে নিয়ে যাই, কাটিং সেকশনে আগে আমরা কি করি সেটাকে হচ্ছে আগে কিছুক্ষণ রিল্যাক্স করি, রিল্যাক্সেশন রাখি, তাই না? রিল্যাক্সেশনের জন্য রাখি বা কন্ডিশনিং বলি, হ্যাঁ? ওটা কেমন হতে পারে, ওটা আসলে মানে ফেব্রিক টু ফেব্রিক ভ্যারি করে, হ্যাঁ? কোনটা কতক্ষণ আসলে আমাদের রিল্যাক্সেশনের দরকার সেটা কিন্তু আসলে ফেব্রিকটা আসলে কি ম্যাটেরিয়ালস দিয়ে বা কি ইয়ার্ন দিয়ে আসলে বা কি প্যাটার্ন আসলে তৈরি হয়েছে সেটার উপর ডিপেন্ড করে, তাই না? আমরা সেটা দেখছিলাম মোটামুটি 6 ঘন্টা, কিছু আছে 12 ঘন্টা, কিছু 24 ঘন্টা, হ্যাঁ এরকম টাইম আসলে ডিপেন্ড করে। এরপর যখন রিল্যাক্সেশন হয়ে যায় তখন আমরা হচ্ছে স্প্রেড করি ফেব্রিকটাকে, হ্যাঁ? ফেব্রিকটাকে স্প্রেড করার জন্য আমাদের বেশ কিছু মেথডস আছে, ম্যানুয়াল, সেমি অটোমেটিক, অটোমেটিক, তাই না? ম্যানুয়াল আমরা যখন হচ্ছে যে ফেব্রিকগুলো একটু ডেলিকেট, হ্যাঁ যেগুলো আসলে মেশিনে করলে হয়তো একটু কি বলে সাইডে হয়তো একটু কার্ল করবে বা কোনো না কোনো ধরনের প্রবলেমস ক্রিয়েট করবে, তখন সেগুলোকে আমরা ম্যানুয়ালি করি, যেগুলো একটু ডেলিকেট টাইপের ফেব্রিক থাকে। আর এমনিতে বেশিরভাগ ক্ষেত্রে আসলে আমরা সেমি অটোমেটিকটাই বেশি দেখতে পাই, অটোমেটিকটা বাংলাদেশে কমই আমরা ব্যবহার করি। একদম যে করি না তা না, আমাদের এগুলো আসলে আছে অনেক ভালো ভালো ফ্যাক্টরিগুলোতে আছে, স্পেশালি তারা হচ্ছে যে বাইরের বায়ারদেরকে আকৃষ্ট করার জন্য ওগুলো একটু রাখে, হ্যাঁ যদিও ব্যবহার হয়তো একটু কম হয়, যাই হোক। তো সেমি অটোমেটিকটা আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ইউজ হয়, হ্যাঁ ওটা তো যে মেশিনের সাথে একজন আর কি সবসময় দাঁড়ায় থাকে, হ্যাঁ মেশিন এদিক থেকে ওদিকে যায়, তো সেও আর কি ওটার সাথে সাথেই থাকে, তাই না? আচ্ছা, সেমি অটোমেটিকটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, হ্যাঁ। আচ্ছা, আর অটোমেটিক তো যেটা বললাম, অটোমেটিক আসলে আমরা একই সাথে হচ্ছে স্প্রেড এবং কাটিং সবই একসাথে করে ফেলতে পারি, তাই না? সরি, একই সাথে বলতে মানে একবার স্প্রেড করলাম দেন অটোমেটিকই আমরা হচ্ছে কাটিং করতে পারি, তাই না? আচ্ছা, কাটিং হইতেছে আসলে স্প্রেডিং এর মতোই, আসলে তিন ভাবে আমরা করতে পারি। তিন ভাবে বলতে মানে অটোমেটিক কাটিং মেশিন ব্যবহার করতে পারি বা ম্যানুয়াল কাটিংও আমরা ব্যবহার করতে পারি, হ্যাঁ। আচ্ছা, ম্যানুয়ালটাকে আসলে আবার দুই ভাগে ভাগ করা যায় আমাদের, বা ওইটাকে আবার সেমি অটোমেটিকও বলা যায়। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ম্যানুয়ালটাকে আর কি দুই ভাগে ভাগ করছে। ও কিভাবে? একটা হচ্ছে সিজার আর একটা হচ্ছে মেশিনারিজ। তো মেশিনারিজ যেটা, সেটাকে আমরা চাইলে আসলে সেমি অটোমেটিকও আসলে বলতে পারি, না সেমি অটোমেটিকও বলতে পারি, কোনো সমস্যা নেই। আচ্ছা, সিজার দিয়ে কি কোনগুলো করে? ওই যেগুলো আসলে একটু ডেলিকেট ফেব্রিক থাকে, হ্যাঁ সেগুলো আসলে, যেগুলো হচ্ছে আমাদের আমরা সবচেয়ে বেশি কিন্তু ব্যবহার করি স্ট্রেট নাইফ, তাই না? স্ট্রেট নাইফটা ব্যবহার করি, বেশি একটু দেখা যায় না। হ্যাঁ সিজার দিয়ে খুব একটা দেখা যায় না, খুবই ডেলিকেট যদি কোনো ফেব্রিক হয় যেটা আসলে রিকোয়ারমেন্টই থাকে যে আসলে আমরা স্ট্রেট নাইফ দিয়ে হয়তো করতে পারবো না, কোনো ফেব্রিকে কোনো ধরনের প্রবলেম দেখা দিবে, তখন সেগুলো হয়তো আমরা কি বলে সিজার দিয়ে করে থাকি। সিজার দিয়ে করলে কি সমস্যা, এটা আমরা অলরেডি জানি, টাইম এবং কস্ট সবই আসলে অনেক বেশি হয়, হ্যাঁ লেবার কস্ট অনেক বেশি হয়। আর হচ্ছে সেমি অটোমেটিকে করলে আসলে সব দিক থেকে একটু সুবিধা, হ্যাঁ টাইমটাও কম লাগে, কস্টটাও কিছুটা কম লাগে, হ্যাঁ মানে অটোমেটিকের চাইতে কিন্তু কস্টটা কম লাগতেছে, আবার ম্যানুয়াল বা সিজারের চাইতে টাইমটাও কম লাগতেছে, না তাই না? ওটাকে একদম একটু ব্যালেন্সের মধ্যে থাকে। আর অটোমেটিকটা যদি ব্যবহার করতে পারি আরো সুবিধা, কিন্তু ওটার আসলে কস্ট অনেক বেশি, হিউজ, মানে ইনভেস্টমেন্টটা হিউজ থাকতে হয়, আর ওটার জন্য আমাদের স্কিল ম্যান পাওয়ার দরকার, হ্যাঁ ওটা তো আসলে স্ট্রেট নাইফ, হ্যাঁ স্ট্রেট নাইফ তো মানে একবার দুইবার দেখাই দিলে সবাই চালাতে পারবে, হ্যাঁ ওটা তো চালানোর জন্য কিছু দক্ষতা থাকতে হয়, হ্যাঁ সফটওয়্যার বেশ কিছু কাজ থাকে ওখানে, হ্যাঁ। তবে ওটা থাকলে কি কি সুবিধা হয় আমাদের, মনে করেন প্যাটার্ন যা যা আছে সব ওখানে ইনপুট দিয়ে দিলে, প্যাটার্ন মার্কার সব ইনপুট দিয়ে দিলে, হ্যাঁ ইনপুট দিয়ে দিলে নিজের মতো কিন্তু সে নিজে কেটে ফেলবে, সেক্ষেত্রে কিন্তু এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যায়, হ্যাঁ এফিসিয়েন্সিটা অনেক বেড়ে যায়, কারণ একজন মানুষ যখন কাটিং করে, যত দক্ষ মানুষই হোক, তার কিছু হলেও আসলে ইরোর থাকবে, হ্যাঁ কিছু হলেও ইরোর থাকবে, হ্যাঁ সেটা কিন্তু আসলে কম্পিউটারে অত থাকে না, বা অটোমেটিক কাটারে সেই কাটিং মেশিনে সেটা আসলে আমরা কি বলে ওই জিনিসটা আসলে ওভারকাম করতে পারি, না। আচ্ছা, এরপরে কাটিং টাইং যখন হয়ে যায় তখন আমরা কই পাঠাই দিই, তখন আমরা সুইং সেকশন পাঠাই দিই, না সুইং এ আসলে যাওয়ার পর ওই যে মোটামুটি 3 ধরনের আসলে সিস্টেম আছে, হ্যাঁ প্রোডাকশন সিস্টেম 3 ধরনের হয়। বাংলাদেশে আসলে আমরা মেইনলি হচ্ছে পিবিএস বা প্রোগ্রেসিভ বান্ডেলিং সিস্টেমটা আসলে বেশি করি, যদিও এখন আসলে প্রোগ্রেসিভ বান্ডেলিং সিস্টেম আর ইউনিক প্রোডাকশন সিস্টেমের একটা কি বলবো, একটা মার্চ টাইপের একটা আমরা দেখতে পাই, তাই না? ওই যে ঝুড়িতে করে করে দেয়, এক পিস করে আসলে আগায়, এটা আসলে একটু বেশি মনে হয় দেখা যায়, তাই না? হ্যাঁ চলে আসে প্রোগ্রেসিভ বান্ডেলিং সিস্টেমটা কি রকম? প্রোগ্রেসিভ বান্ডেলিং সিস্টেমটা হচ্ছে মানে একসাথে অনেকগুলো পার্টস একবারে দেয়, একজন হচ্ছে ওই সবগুলো পার্টসে একটা করে অপারেশন করে, দেন ওই পুরো
যে বান্ডেলটা থাকে, বান্ডেলটা আবার সামনের জনকে দিয়ে দেয় বা পিছের জনকে দিয়ে দেয়, ইউজুয়ালি পিছন থেকে সামনের দিকেই যায়। আচ্ছা, আর ইউনিট প্রোডাকশন সিস্টেমে আসলে মানে আইডিয়ালি ইউনিট প্রোডাকশন সিস্টেমে হওয়ার কথা এরকম যে হ্যাঙ্গার থাকে উপরে, হ্যাঙ্গারে কি একটা গার্মেন্ট তৈরিতে যে কম্পোনেন্টস গুলো লাগবে সবগুলো ক্লিপ দিয়ে লাগানো থাকে। হ্যাঁ, তো এক পুরার উপর একটা মানে ওভারহেড ট্রেইল থাকে, সেই ট্রেইলের মাধ্যমে সামনে যেতে থাকে। তো সামনে যাওয়ার সময় কি হয় যে প্রত্যেকটা স্টেশনে যখন থামে ওই স্টেশনের যে অপারেটর সে ওই একটা অপারেশন করে আবার হচ্ছে ওই হ্যাঙ্গারে লাগায়। কিন্তু মানে বাংলাদেশে এখন আমরা বেশ অনেক জায়গায় এরকম দেখা যায় যে মানে দুইটার সমন্বয় আর কি, প্রোগ্রেসিভ বান্ডেলিং সিস্টেম আর ইউপিএস ইউনিট প্রোডাকশন সিস্টেম, দুইটার সমন্বয় করে একটা পদ্ধতি করা হয়েছে যে এখন ঝুড়িতে করে আর কি ওই পাশে দিয়ে ট্রেটা যায়, ওই ট্রের মধ্যে একটা মানে একটা গার্মেন্ট তৈরিতে যেই কম্পোনেন্ট গুলো থাকা দরকার সেগুলো রেখে দেয়, সেটাকেই তারা হচ্ছে ইয়াটা করে, হ্যাঁ অপারেশনটা করে। হ্যাঁ, আচ্ছা, আর আরেকটা আমাদের প্রোডাকশন সিস্টেম আছে, সেটা হচ্ছে মডিউলার প্রোডাকশন সিস্টেম। এটা ইউজুয়ালি আসলে আমরা স্যাম্পল ডেভেলপমেন্ট সেকশন আসলে দেখতে পাই। হ্যাঁ, যদিও স্যাম্পল ডেভেলপমেন্ট সেকশনের শেপটা ওই মডিউলার শেপের থাকে না, বাট জিনিসটা অনেকটা ওরকমই যে মানে একই জন বা দুই চারজন মিলে আসলে সবগুলো অপারেশন করে। হ্যাঁ, একজন আসলে দুই তিনটা অপারেশন করতে আসলে সেখানে কি বল সক্ষম। তারা একই সাথে মানে এখানে হয়তো একটা ওভারলকের কাজ করলো, আবার ওখানে গিয়ে ফ্ল্যাট লকের কাজ করলো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করে সবগুলো কাজ করে। এটা ইউজুয়ালি স্যাম্পল ডেভেলপমেন্ট সেকশনে একটু দেখা যায় হয়তো। হ্যাঁ, এটা মানে লার্জ স্কেল প্রোডাকশনের জন্য এটা খুব একটা সুইটেবল না। তো এইভাবে আসলে আমাদের চলে। আর মানে সুইং এর পরে হচ্ছে আমরা হচ্ছে ফিনিশিং সেকশনে পাঠাই। এর আগে একটা ইনলাইন ইন্সপেকশন হয়, তাই না? ইনলাইন ইন্সপেকশন হয়, এরপরে দেন হচ্ছে আমরা ফিনিশিং এ পাঠাই দিই। ফিনিশিং এ যদি কোনো মানে কিছু ছোটখাটো যদি কোনো সমস্যা পাই সেগুলো আর কি কি বলে রিডিং করার মানে রিমেডি করার চেষ্টা করে। হ্যাঁ, ওই অনেক সময় সাইজ একটু ছোট হয়ে গেলে টাইনা লম্বা করে, তাই না? অনেক ধরনের অনেক অনেক চেষ্টা করে আসলে ইয়ে করা হয়। হ্যাঁ, মজার মজার অনেক জিনিস আসলে দেখা যায়। আচ্ছা, এরপর ফিনিশিং এর পরে একটা থার্ড পার্টি যদি ইভালুয়েশন বা ইন্সপেকশন হয়, দেন হচ্ছে আমাদের একবারে আমরা শিপমেন্টে আর কি পাঠিয়ে দিতে। আচ্ছা, এরপরে আমরা এছাড়া এইগুলোর পরে আমরা জানছিলাম স্যাম্পল সম্পর্কে পড়ছিলাম। তাহলে হলো তার আগে আছে কইলা রাখতে গাড়ি চলে গেল, খুলে রাখলে শুকিয়ে যায় বাতাসে তবে আচ্ছা, এরপর আমরা পড়ছিলাম স্যাম্পল সম্পর্কে। হ্যাঁ, স্যাম্পল কতবার কি কি ধরনের আসলে স্যাম্পল হয়। মানে মোটামুটি স্যাম্পল সম্পর্কে তো আমরা জানি। তো দুই চারটা আমরা স্পেশাল কিছু স্যাম্পলের নাম বলছিলাম। হ্যাঁ, মনে আছে যে যেমন হচ্ছে সেলসম্যান স্যাম্পল। স্যাম্পল তো পাস করে স্যাম্পল অনেক ধরনের, স্যাম্পল অনেক ধরনের না, 5 ধরনের না, আরো বেশি আছে, অনেক ধরনের স্যাম্পল আছে। এই যেমন বই পাঁচটা পাইছিলাম। এগুলো হচ্ছে বেসিক স্যাম্পল। হ্যাঁ, বেসিক স্যাম্পল, সেটাই আমি বলতেছি যে স্যাম্পল সম্পর্কে আমরা মোটামুটি কম বেশি জানি। মনে হচ্ছে প্রোটো স্যাম্পল, হ্যাঁ, এরপরে বা ডেভেলপমেন্ট স্যাম্পল বলি। হ্যাঁ, এরপরে হচ্ছে আমাদের পিপি স্যাম্পল, এরপরে হচ্ছে প্রোডাকশন স্যাম্পল, এরকম অনেকগুলো বলে শিপমেন্ট স্যাম্পল, এগুলো। এছাড়াও আছে যেমন স্পেশাল কিছু কেস যেটা বলতেছিলাম, যেমন সেলসম্যান স্যাম্পল। শুনছেন? না স্যার, সেলসম্যান পাঁচটার মধ্যেই পাঁচটার মধ্যেই পাইছেন? আচ্ছা, এরা বলেন সেলসম্যান স্যাম্পলটা কি ছিল? মনে আছে? স্যাম্পল হচ্ছে স্যার ওই যেটা হচ্ছে মার্কেটে ছাড়া লাগে, মার্কেটে ছাড়া লাগে ওইটা হচ্ছে মার্কেটে দেখানো হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা তো সেলসম্যান স্যাম্পল, তাই না? কিছু স্যাম্পল আর কি তারা আগে থেকে নিয়ে যায়, ওই 2-3 মাস বা মানে বেশ কিছুদিন সময় নিয়ে আর কি ক্যাম্পেইন করে, ওই যে ডামিতে পড়ায় রাখে না, আমরা দেখি এই স্যাম্পলগুলোকে আমরা বলি হচ্ছে সেলসম্যান স্যাম্পল। হ্যাঁ, এছাড়া আরেকটা স্যাম্পল ফটো স্যাম্পল, প্রোটো স্যাম্পল, ফটো স্যাম্পল। ফটো স্যাম্পল স্যার এটা হচ্ছে ওই ডামিতে পড়ানোর পরে ছবি তুলে যে বাইরে এক্স্যাক্টলি। আচ্ছা, এটা ডামিতে পড়ায় না অনেক সময়, মানে এটা শুধু ডামি না, মানে মডেলরা মডেলিং এর জন্য। হ্যাঁ, চলে আসে। আপনার তো এই কোর্স আছে? হ্যাঁ স্যার, এই ওনার কোর্স আছে? আপনি কোন ব্যাচে? 11 ব্যাচ ফ্রেশ নাকি ক্রেডিট ট্রান্সফার? এই ক্লাসে পড়া ক্রেডিট ট্রান্সফার, এই ক্লাসে ফ্রেশ বাট মানে এই ভার্সিটিতে ফ্রেশ না ক্রেডিট ট্রান্সফার। আচ্ছা, ঠিক আছে, এই ভার্সিটি এই ক্লাসে ফ্রেশ। আচ্ছা, ঠিক আছে, ক্রেডিট ট্রান্সফার হলে ঠিক আছে। আচ্ছা, কি বলতেছিলাম? ফটো স্যাম্পল, মানে ওইটা হচ্ছে ওই যে তুমি যেটা বললো ঠিক আছে, সাথে সাথে ওই যে মডেলিং এর জন্য মডেলরা যে সেটা করে ওটা হলো ফটো স্যাম্পলের অংশ থাকে। হ্যাঁ, মানে ছবি তোলার কাজে আর কি ব্যবহার করা হয়, তাই না? ছবি তোলার কাজে ব্যবহার করা হয়। এই তো মোটামুটি দেখা যাচ্ছে সবাই তো মানে
যেহেতু মানে গার্মেন্টসেই আসলে গার্মেন্টস ট্রেডেই আছে, তো এইটা কিন্তু আসলে এই সাবজেক্টে কিন্তু খুব ভালো করার একটা খুব ভালো সুযোগ আছে, তাই না? আচ্ছা, এরপর আমরা কি কি পড়ছিলাম? এগুলো পড়ছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা প্যাটার্ন এবং মার্কার পড়ছিলাম এবং আমরা পরবর্তীতে প্যাটার্নের ল্যাবও করছিলাম, তাই না? প্যাটার্ন করছিলাম। আচ্ছা, প্যাটার্ন কি ছিল আমাদের? প্যাটার্ন কি? হ্যাঁ, প্যাটার্ন টি-শার্ট করছিলাম। প্যাটার্ন ডেফিনেশন জানতে চাই। প্যাটার্ন হচ্ছে ওই শর্ত কোনো বোর্ড বা কাগজে যে আগে মানে ওই কম্পোনেন্ট গুলোর যে একটা ইমেজ তৈরি করি আমরা, সেটাই আসলে আর কি আমাদের প্যাটার্ন, তাই না? এই প্যাটার্নটাকে ইউজ করে আমরা আর কি কাটিং এর জন্য মার্কার তৈরি করি, তাই না? মার্কার তৈরি করি। তো আমরা দেখছিলাম যে মার্কারের এফিসিয়েন্সি কিভাবে বের করতে হয়, না? মার্কারের এফিসিয়েন্সি আমরা কিভাবে বের করি? মনে করেন আমাদের পুরো যে মার্কারের যে পেপারটা আছে সেটার যে এরিয়া অর্থাৎ লেন্থ ইনটু উইডথ, তাই না? সেটার যে এরিয়া সেটাকে আমরা কি করি? সেটা আসলে মানে রেশিও বের করার চেষ্টা করি। কার সাথে রেশিও বের করার চেষ্টা করি? যে আমার প্যাটার্ন গুলো ঠিক কতটুকু জায়গা খাইছে, হ্যাঁ, প্যাটার্ন গুলো কতটুকু জায়গা খাইছে। মনে করেন এটা যদি আমাদের মার্কার থাকে, এটা যদি আমার মার্কেট থেকে মনে করেন মাঝখানে এটা যদি আমার প্যাটার্ন একটা বসাইছে, একটা প্যাটার্ন পিস বসাইছে, হ্যাঁ, কিছু দেখা যায়? দেখা যায় না, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আসবে না। যাই হোক, প্যাটার্নের মধ্যে মার্কার বসানোর পরে মার্কার যতটুকু জায়গা খাইলো, টোটাল সবগুলো মার্কার বসানোর পরে টোটাল মার্কারগুলো সবগুলো প্যাটার্ন যতটুকু জায়গা খাইলো ডিভাইডেড বাই আমার টোটাল এরিয়া, মার্কারের টোটাল এরিয়া। আচ্ছা, এটা খালি আছে তো নতুন। থ্যাংক ইউ। এই পার্মানেন্ট? জি স্যার, পারমানেন্ট। কারো কাছে ইয়া আছে? এটা কি বলে? স্প্রে আছে? কি জানি? হ্যান্ড স্যানিটাইজার? আমার পকেটে থাকতো হ্যান্ড স্যানিটাইজার থাকলে আসলে এটা ইউজ করতে পারতাম, সমস্যা ছিল না। হ্যান্ড স্যানিটাইজার দিলে আর উঠে যায়। আচ্ছা, তাহলে ভালো। আচ্ছা, যাই হোক, তো মানে বুঝতে পারছেন তো বিষয়টা, যে মানে আমার এই মার্কার আসলে সরি প্যাটার্ন আসলে মার্কারে কতটুকু জায়গা সে নিজে নিল। কারণ মার্কার সরি প্যাটার্ন জায়গা নেওয়ার পরেও কিন্তু প্যাটার্ন গুলোর মাঝখানে কিন্তু অনেক গ্যাপ থাকে, না? সেই গ্যাপটা কিন্তু আলটিমেটলি আমার ফেব্রিকটা ওয়েস্ট করতেছে, তাই না? তো এই জিনিসটা আসলে আমরা বের করতে চাই যে আসলে কতটুকু আসলে আমি ওয়েস্ট করলাম আর কতটুকু ইউটিলাইজ করলাম, না? যতটুকু ইউটিলাইজ করতে পারলাম সেটাই কিন্তু আমাদের মার্কারের এফিসিয়েন্সি, হ্যাঁ? মার্কার যত এফিসিয়েন্সি বাড়াতে পারবো ততই আমাদের ফেব্রিক ওয়েস্টেজ কমবে, না? সেজন্য আসলে যে প্যাটার্ন তৈরিতে এবং মার্কার তৈরিতে হচ্ছে খুবই দক্ষ মানুষ আসলে আমরা খুঁজি সবসময়, না? এবং প্যাটার্ন মাস্টারদের আসলে খুব মানে এটা হাই ডিমান্ডও থাকে, তাই না? এই তো মোটামুটি আমরা এগুলোই আসলে পড়ছিলাম, আরো বিস্তারিতভাবে পড়ছিলাম। আজকে আসলে মানে একদম খুবই সংক্ষেপে আসলে আমরা বললাম, হ্যাঁ? তো আমাদের সবগুলোর কিন্তু দেওয়া আছে, কি বলে লেকচার যেসব শিটস গুলো আছে সব কিছু কিন্তু আসলে ইআরবিতে স্টুডেন্ট পোর্টাল আপনাদের দেয়া আছে, না? স্টুডেন্ট পোর্টালে ঢুকে সবাই অবশ্যই ডাউনলোড করে দেখে নেবেন। আচ্ছা, আমাদের ল্যাব ফাইনাল এক্সাম 2 তারিখ অথবা 9 তারিখ কোনো একটা ডেটে হয়তো পড়বে, হ্যাঁ? তো সেই দিন আসলে আমরা এসে কি করব, মানে ল্যাব ফাইনালের দিন ল্যাব ফাইনাল আসলে কি দিব? তো ল্যাব ফাইনাল আসলে আমরা হ্যাঁ দেখি দিছি না সেই দিন। হ্যাঁ, ওটা তো ল্যাব রিপোর্ট, ওটা তো ল্যাব রিপোর্ট। আমরা তো এটা দেই না। দিবে আমাদের কাছ থেকে জেনে দিয়ে দিব। এই যে এখানে মনে হয় 2-1টা কাগজ মনে হয় এক্সট্রা আছে বা ওই কিনে স্যার আপনি তো বলছিলেন এটা কাগজ লাগাবেন। হ্যাঁ, কে ভাই? ফাইনালে তো জমা দিতে হবে এগুলো, আপনি বুঝছেন না? ল্যাব রিপোর্ট একটা থাকে না, এটা হচ্ছে ল্যাব রিপোর্ট। ল্যাব রিপোর্ট আপনারা আলাদা করে লিখতে হচ্ছে, জমা দিয়ে দিবেন না, ল্যাব রিপোর্ট আপনার জমা, এবং ল্যাব রিপোর্টের জন্য যে নাম্বার সেটাতে পেয়ে গেছে। এখন ল্যাব ফাইনাল একটা পরীক্ষা তো দিতে হয়, সেটা কি হবে? সেটা হবে একটা ছোটখাটো ভাইবা। কোনো জমা দিই না। সামথিং যারা জমা দেন নাই তারা অবশ্যই জমা দিবেন, তারা অবশ্যই জমা দিয়ে ফেলবেন, এই মাসের মধ্যে জমা দিয়ে ফেলবেন। কারণ 2 তারিখে আমরা হ্যাঁ এটাই নিয়ে কথা বলতেছি। ভাইবা নিয়ে আসলে অত টেনশন করার কিছু নেই আছে। এটা ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে আর?